আমি খুব কম খরচে কিভাবে নেপাল ভ্রমণ করেছি তার খুঁটিনাটি বিষয় আজ এই ভিডিওতে তুলে ধরব। কিভাবে বিমানের টিকিট কাটবেন, কিভাবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন, কোথায় হালাল খাবার পাবেন, কোথায় কোথায় কম খরচে ঘুরবেন, কি দেখবেন এবং কম খরচে কোন হোটেলে থাকবেন, কোথায় কোথায় ভ্রমণ করবেন ইত্যাদি বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। নেপালের বিমান ভাড়া খুব বেশি ওঠানামা করে না, তারপরও বলবো যদি 2-3 মাস আগে থেকে টিকিট কেটে রাখেন তবে 2-3 হাজার টাকা সেভ করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট কেটেছি। আমাদের জনপ্রতি টিকিটের দাম পড়েছে 35,000 টাকা, রাউন্ড ট্রিপ, অনেক দাম। প্রায় 1.5 ঘন্টা পর আমরা নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে গিয়ে পৌঁছাই। চলে আসলাম নেপালে ত্রিভুবন এয়ারপোর্টে। এই হচ্ছে নেপালের ত্রিভুবন এয়ারপোর্ট। এখানে আমরা নেমে এখন যাচ্ছি ভিসা প্রসেসিংয়ে। এখানে অনারেবল ভিসা কমপ্লিট করে আমরা চলে যাব থামেল থেকে পরের দিন চলে যাব পোখারা। নেপাল যেহেতু অনারেবল ভিসা দেয়, তাই এয়ারপোর্টে পৌঁছেই অনলাইনে একটি আবেদন করতে হয়। নিজে না পারলে বিমানবন্দরের কর্মীরা আপনাকে হেল্প করবে। You are here for the first time? No. Second time? This year first time? ইমিগ্রেশনে শুধু আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কতদিন নেপালে অবস্থান করবেন। আপনার উত্তর শুনেই সাথে সাথে সিল মেরে দেবে, ব্যাস ঝামেলা শেষ। এখানে এসে সর্বপ্রথম আপনার এটিএম বুথ থেকে টাকা তুলে নেবেন। আমার রিকমেন্ডেশন থাকবে, এটা ভালো হবে। তারপরে আপনাদের যাবতীয় সব খরচ করতে পারবেন, যে বাজেট আসে। প্রথম টাইম 10,000 রুপি তুললাম নেপালি কারেন্সি। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে যখন যেটা প্রয়োজন হবে সেটাই তুলব। সব জায়গায় বুথ আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে এয়ারপোর্টের বাইরের দৃশ্য, দেখতে পাচ্ছেন হাজার হাজার ট্যাক্সি। এই পাশে সব কত ট্যাক্সি, এই পাশে দেখছেন সব ট্যাক্সি, আর এই যে অনেকে আসছে। যদি আপনি খুব কম খরচে বিমানবন্দর থেকে কাঠমান্ডু বা থামেলে যেতে চান, তাহলে বিমানবন্দর থেকে কোনো ট্যাক্সি না নিয়ে সোজা হেঁটে বাইরে চলে আসবেন। সময় লাগবে 4-5 মিনিট, এবং রাস্তার পাশে দাঁড়ালেই 10 মিনিট পর পর পাবলিক বাসগুলো দেখতে পাবেন। ভাড়া নেবে জনপ্রতি 30 রুপি করে, আর ট্যাক্সি নিলে ভাড়া লাগবে কমপক্ষে 1500 রুপি। এই হচ্ছে কি আমাদের হোটেল, মোটামুটি সার্ভিস আছে ভালোই। 600 টাকায় যেমন পাওয়া যায় ঠিক এরকমই। এই হচ্ছে বাথরুম। রাত্রে আমরা হোটেলে বসেছিলাম নেপালের কাঠমান্ডুর বাস পার্কে, স্টেশনের ঠিক পাশেই। তো এখানে দেখলাম যে হোটেলে সব দিয়ে ভরা, দালাল দিয়ে ভরা, আবার বাস স্ট্যান্ডেও এসেছিলাম দালালে ভরা। আমরা নিজে নিজে ঘুরে ঘুরে টিকিট কাটলাম। GAA0068 এই গাড়িটা ভাড়া নিয়েছে 900 টাকা, আমরা 2 জন 1800 টাকা। তো আপনারা যদি আসেন এই বাস পার্কে, এই বাস কাউন্টারে, এখানে অর্থাৎ টার্মিনালে আসলে নিজে নিজে টিকিট কাটার চেষ্টা করবেন, তাহলে দালালদের খপ্পর থেকে অন্তত রক্ষা পাবেন। স্টেশন থেকে জনপ্রতি 900 রুপি বা বাংলা টাকায় 650 টাকায় টিকিট কিনে আমরা বাস বুকিং করি। আমাদের গন্তব্য নেপালের পোখারা। এখানে আমাদের প্রথম স্টপেজ দিল পোখারা যাওয়ার পথে। 10 মিনিটের জন্য বিরতি। প্রথম স্টপেজে 15 মিনিট বিরতি শেষে আমরা আবার রওনা হই। লাঞ্চের বিরতির জন্য আমরা পাই দ্বিতীয় বিরতি। নুডলস এবং পাস্তা খেয়ে আমরা আবার যাত্রা শুরু করি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।
কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে এটা আমাদের তৃতীয় এবং লাস্ট স্টপেজ। আর হয়তো আনুমানিক 50 কিলোমিটার মতো আছে, তারপরে আমরা পোখরা পৌঁছবো। আমরা দাঁড়িয়ে আছি এখন হাইওয়ে অর্গানিক কফি শপের সামনে। রাস্তার অবস্থা খুবই খারাপ। অবশেষে 11 ঘন্টা জার্নি শেষে আমরা এসে পৌঁছাই পোখরা। এই হচ্ছে আমাদের পোখরার হোটেল। এই হোটেলে ভাড়া নিয়েছে 1000 রুপি, 2টা বেড, একটা অ্যাটাচড বাথরুম দেওয়া আছে এখানে। আর আজকে আমরা পোখরার সাইড থেকে বের হচ্ছে, একটু দেরি হয়ে গেছে, তারপরে দেখি কতগুলা পয়েন্ট আমরা কভার করতে পারি। সকালে আমাদের নাস্তা আলু পরোটা, তারপরে তান্দুরি আর ডিম ভাজি। আর হচ্ছে সামনে ফেওয়া লেক। এটি হচ্ছে লেক সাইড স্ট্রিট, অর্থাৎ পোখরার ফেওয়া লেক। আমরা এখন এই ফেওয়া লেকের দিকে যাচ্ছি। আর এই যে হচ্ছে ফেওয়া লেকে যাওয়ার রাস্তা। আর ওই যে ইয়াগুলো দেখতেছেন, পাহাড়গুলা, মোট কথা ওখানে গেলে মনে হয় যে পানির উপরে এই পাহাড়গুলা ভেসে আছে এরকম। এই হচ্ছে পোখরার ফেওয়া লেক। দারুণ একটি জায়গা, মানে সারাদিন এখানে কাটিয়ে দেওয়া যাবে এরকম একটি জায়গা। আর দূর দিয়ে যে পাহাড় পর্বতগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে পানির উপরে পাহাড়গুলো ভাসছে। হাই, কোনো রকম গাড়ি ভাড়া না করে হাঁটতে হাঁটতে ফেওয়া লেক থেকে চলে আসলাম অন্নপূর্ণা কেবল কার সেন্টারে। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ফেওয়া লেক, আর এই যে হচ্ছে অন্নপূর্ণা কেবল কার। এখানে আমরা টিকিট কেটে এখন এই কেবল কারটা রাইড করব। দেখতে পাচ্ছেন সামনেই এটি হচ্ছে ফেওয়া লেক। আমরা ছিলাম ওই যে ওই কর্নারে একদম শেষে, ওইখান থেকে হেঁটে এদিক দিয়ে ঘুরে ঘুরে আসলাম। এখানে যদি আমরা আসতাম ট্যাক্সি নিয়ে কমপক্ষে 500 থেকে 600 টাকা ভাড়া নিত। আমরা লেক ধরে ধরে আসলাম, লেকও দেখা হলো, হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এই অন্নপূর্ণা কেবল কার সেন্টারে। কত নিল টিকিটের দাম? ওয়ান টিকিট 1000 টাকা, 1000 রুপি। 1000 রুপি। 1000 রুপি মানে আমরা দুইজনে যাব 2000 রুপি যাওয়া এবং আসা। যাওয়া আসা। আর শুধু যদি আমরা যাই তাহলে 700 রুপি। 700 ও আচ্ছা, চলো। কেবল কার আমাদের ছেড়ে দিল আসা মাত্রই। আমরা দুইজন আছি, এটা ধরে আমরা চলে যাব ওই যে উপরে, একদম শেষ প্রান্ত পাহাড়ের একদম উপরে চলে যাব। তো অনুভূতির কথা বলবো, কেবল কার রাইডিং আমার জীবনে প্রথম, এর আগে কখনো করিনি, বেশ ভালো লাগতেছে। আর একটা জিনিস শেয়ার করি, যে কথা বারবারই বলতে হচ্ছে, এই যে পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ফেওয়া লেক। ফেওয়া লেকের ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের এই কেবল কার রাইডটা। দেখছেন প্যারাগ্লাইডিং চলছে। আমরা এখন প্যারাগ্লাইডিং সেন্টারে যাচ্ছি, দেখি কত টাকা চায়। আর যদি সাহস হয় তাহলে এই প্যারাগ্লাইডিংটা সম্পন্ন করবো আজকে। হ্যালো হ্যালো, হাই। ডানা মেলে পাখিগুলো উড়ে যাচ্ছে, হলুদ পাখি, নীল পাখি, সেই লাগতেছে সেই। কেবল কার রাইড করে আমরা সকালে 11টার দিকে গেছিলাম উপরে। তারপর সারাদিন বিভিন্ন পাহাড় ঘুরে নেপালের বিভিন্ন গ্রাম দেখে তারপরে আমরা এখন ফিরতেছি আবার নিচে। আবার ফেওয়া লেকে যাব, নৌকা রাইড করব। হ্যাঁ, টিকিট ফার্স্ট। ও আচ্ছা আচ্ছা। ফেওয়া লেকে আমরা নৌকায় উঠেছি, একটু নৌকায় ঘোরাফেরা করতেছি। এখন পরন্ত বিকেল, খুব সুন্দর আবহাওয়া, ঠান্ডা বাতাস। এই হচ্ছে পরন্ত বিকেলের ফেওয়া লেক।
সন্ধ্যায় ফেয়া লেকের তীরে বিখ্যাত আরতি অনুষ্ঠান দেখে আমরা হোটেলে ফিরি। এই হচ্ছে পোখরার একমাত্র মুসলিম হালাল হোটেল। এখানে আপনারা আসলে মুসলিমদের হালাল খাবার খেতে পারবেন। এই লেক সাইড থেকে 300 ফিট পূর্ব দিকে আসলে আপনারা ভিতরের দিকে গলিতে এই হোটেলটা খুঁজে পাবেন। খাবার দাবার মান ভালো, প্রাইস একটু বেশি, তারপরে আপনারা মন মতো খাইতে পারবেন। এই রাস্তা ধরে ভিতরে চলে আসবেন। এই হচ্ছে হালাল হোটেল, পোখরা হালাল হোটেল। ফেয়া লেকে ঢুকতে হাতের বাম পাশে আসলে দেখতে পাবেন এরকম বকের হাজার হাজার বাসা আছে, আর এভাবে বক পরে আছে, সব সাদা বক। দেখতে খুবই ভালো লাগতেছে, দেখেন কত বক। আর ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফেয়া লেক। ফেয়া লেকের তীরে পাবলিক ট্রান্সপোর্ট বা সিটি বাস শহরের বিভিন্ন গন্তব্যে আসা যাওয়া করে। পাবলিক বাসে করে আমরা চলে আসলাম বুদ্ধেশ্বরী কেবে। আমরা এখন বুদ্ধেশ্বরী কেবে ঢুকবো, তো চলুন দেখে আসি। এই হচ্ছে তার মেইন গেট, এন্ট্রান্স। এখান থেকে ঢুকবো। এখানে সিঁড়িতে নেমে আসলে ডান পাশে যেখানে লেখা আছে দেবী কেভ, অর্থাৎ ডান দিকে যেতে হবে এই রাস্তা। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। ফরমান টিকিট করো। এই ঘুরে 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 একদম চলে গেছে ওখান দিয়ে মেইন গেটে, কেভের গেট ওইখানে অবস্থিত। গুপ্তেশ্বরী গুহার ভিডিও করতে নিষেধ থাকায় ওই অংশ দেখাতে পারলাম না বলে আমি দুঃখিত। দেবীজ ফলস, এই যে দেখতে পাচ্ছেন দেবীজ ফল রাস্তার ঠিক অপোজিটেই হলো ওই যে গুপ্তেশ্বর কেভ গুহা। এটা রাস্তার এপাশে আর এপাশে দেখতে পাবেন। আমরা এখন ঢুকতেছি হচ্ছে দেবীজ ফলসে, তো চলুন দেখে আসি। ওয়েলকাম টু দেবীজ ফল। এই হচ্ছে টিকিট কাউন্টার, 200 রুপি দিয়ে 2টা টিকিট নিলাম। এই হচ্ছে এন্ট্রি। ফরমান, গুপ্তেশ্বর গুহায় কি দেখলা? অনেক কিছুই দেখার আছে বা শেখারও আছে। যেমন যেমন গুহাটা আসলে কিছুটা প্রাকৃতিকভাবে ছিল, আর কিছুটা মেরামত করে করছে। হ্যাঁ। দেখার মতো একটা জায়গা। আচ্ছা আপনারা ঘুরতে আসলে ওখানে যাবেন, মিস কেউ করবেন না। আচ্ছা আচ্ছা, বেশ একটা থ্রিলিং ভাব আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর একটু অনুভূতি পাওয়া যায়। প্রচুর ফরেনারদের দেখতে পাচ্ছি। যেখানে যাই সেখানেই জ্যাম। এটাই হচ্ছে দেবীজ ফল। দেখেন পানির কি গর্জন, ঝর্ণা দেখলে সবারই ভালো লাগে, কিন্তু পানির শব্দটা খুবই মুগ্ধ করে। দেবীজ ফলসের সামনে থেকে আমরা আরেকটি পাবলিক বাস ধরে আমরা রওনা হই পোখরার সবচেয়ে উঁচু পাহাড়ের দিকে। এই হচ্ছে পোখরার সর্বোচ্চ টপ। এখানে একটি শিব মন্দির আছে, এদিকে আমরা যাচ্ছি। কিন্তু আসতে আমরা পাবলিক বাসে আসলাম, সেই ডেঞ্জারাস রাস্তা। আর এই পাশ থেকেই দেখা যাচ্ছে আবার সেই ফেয়া লেক। চলে আসছে পোখরার সর্বোচ্চ টপ, অর্থাৎ পোখরা শহরের একদম সর্বোচ্চ পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন মহাদেবের মূর্তি। আর এটা হচ্ছে মন্দির। আর এই পাশ থেকে পোখরা শহরটা দেখা যাচ্ছে, কত সুন্দর দেখুন। এই হচ্ছে পোখরা শহর। আর সামনে দেখতে পাচ্ছেন যে একটা এই সাদা ধবধবে, ওটা হচ্ছে বৌদ্ধ স্তূপা। এই হচ্ছে রাতের পোখরা। লেক সাইড স্ট্রিট দিয়ে আমরা হাঁটছি।
আরেকটি নতুন হোটেলে এসে উঠলাম। হোটেলের ভাড়া 1000 রুপি। হোটেলের অবস্থা এরকম দেখেন। এই হচ্ছে ডাবল বেডেড রুম। এখানে একটি ওয়ার্ডরোব আছে, টেবিল আছে, গ্লাস আছে, আর হচ্ছে বাথরুম। পঞ্চম দিনে আমরা ঠিক ওই একইভাবে ফেয়ারলেক থেকে সিটি বাস ধরে চলে যাই নেপালের আন্ডার রেটেড চলে আসছে পোখরার একটি বিখ্যাত মুসলিম অধ্যুষিত এলাকার নাম হচ্ছে মিয়া পাটন। এর আগে পুরো বাঙালি এখানে আসছে কিনা বা ব্লগ করছে কিনা জানি না। তো এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে বামে একটা জামে মসজিদ আছে। এখানে পুরো নেপালে 5% মুসলমান বসবাস করে। তার মধ্যে এটি হচ্ছে এলাকাটা হচ্ছে একটি মানে মুসলিম অধ্যুষিত এলাকা। অনেক মুসলিম বসবাস করে এখানে। আর এই দেখতে পাচ্ছেন মসজিদ। প্লিজ কাম। এই ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাইয়ের নাম হচ্ছে Assalamu alaikum. I'm from Nepal. I'm locally here, Pokhara, Mia Patan. মিয়া পাটনের লোক। Yeah. উনি টুকটাক বাংলা বলতে পারে, ঠিক আছে? কি খবর? ভালো আছেনি? হ্যাঁ বুঝছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন উনিও বাংলা বলতে পারে দুই একটা। উনি কিন্তু এই পোখরার শহর থেকে প্রায় 10 কিলোমিটার আমরা দূরে আসছি। তো এখানে আসছি যে বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকা একটু ঘুরে ঘুরে দেখবো, যেহেতু এখানে 5% মুসলমান বাস করে। তো এসে ভাইয়ের সাথে পরিচয় হলো, খুব অমায়িক। আমরা কিন্তু মসজিদের ভিতর থেকে আজান দেই। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে আগের দিনে দেখছি যে ওই মসজিদের সামনে আজান দেয় কানে হাত দিয়ে। আর এখানে সিস্টেমটা হচ্ছে মসজিদের বাম পাশে এই যে এইভাবে সিঁড়ি করে একটু জায়গা করে উপরে মিনার করছে, ওই এখানে দাঁড়িয়ে আজান দেয়। এই যে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এইভাবে। আর এই হচ্ছে মসজিদ প্রাঙ্গণ। একটু উপরে দেখে আসি, চলেন। হ্যাঁ, এই একদম ছাদে চলে আসলাম। কি দারুণ লাগতেছে দেখেন। নেপালের পোখরার মসজিদ মিয়া পাটন। এই মিনারটা দেখছেন একদম মদিনা শরীফের মতো, কি দারুণ লাগতেছে। আর আমি উপর থেকে দেখাচ্ছি, এই হচ্ছে গিয়ে ভিউ। এই পুরোটা এই এলাকা যত দেখতেছেন বাড়িঘর আশেপাশে সব মুসলিম। এখানে সব মুসলিম বসবাস করে। আপনি তো বাংলা বলতে পারেন টুকটাক। আমার দর্শকের উদ্দেশ্যে একটু বাংলা বলেন। আমি বলেন ভাই ভাই মানুষ সেনা, হ্যাঁ, হ্যাঁ। হিন্দু মুসলিম হ্যাঁ হ্যাঁ, ভাই 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 সবাই ভাই ভাই, মানে সবাই ফ্রেন্ডলি এই বসবাস করে এখানে সবাই। একদম। নিচে চলে আসলাম আবার। করিম ভাই আমার সাথে আছে, সঙ্গ দিচ্ছে। এই 2 স্টোরিয়েট মসজিদ, দোতলা মসজিদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হাউ আর ইউ? Good. What about you? আই এম ফ্রম বাংলাদেশ, Okay, Dhaka. ঢাকা, সিরাজগঞ্জ। Srilanka. সিরাজগঞ্জ। Yeah, I used to live in Qatar. Now I'm Qatar. here in vacation. Okay. You came alone? I am also Muslim. Okay. Actually, I came here to visit Nepal. 3 days ago, I came here and stayed in a hotel in Pokhara Lakeside. And only Ghumne to visit the Muslim, how the Muslim live here. So nice to meet you. Oh, nice to meet you. Assalamu alaikum. How are you? Hello bhai, कितना प्राइस पान? A pan 40 rupees. 40 rupees, 1 পান 40 rupees. একটি পান 40 রুপি, তাহলে কেমন এক্সপেন্সিভ চিন্তা করে দেখেন একবার। এই হচ্ছে ভাইয়ের দোকান। ইন্ডিয়ান প্রোডাক্ট অ্যাভেলেবল হেয়ার। মোস্ট অফ দ্য প্রোডাক্ট ইজ ইন্ডিয়ান। Indian. ওনাকে বললাম আমি যে ভাই ভালো থাকবেন। Ramro Sangha Bosnu. হ্যাঁ, উনি বললেন যে রামর সাগনা বসনু, নেপালিজ ভাষা। Nepali Bhasha. Ramro Sangha Bosnu. হ্যাঁ, অর্থ ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। পোখরা লেক সাইড থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে হবে। আমরা এখানে চলে আসছি। গুগলে সার্চ দিয়ে আপনারা বের করতে পারবেন এবং চলে আসতে পারবেন। এই এলাকাটা মুসলিম অধ্যুষিত এলাকাটা ভিজিট করতে পারবেন। আমরা এই এখন সিটি বাস ধরে চলে যাব হচ্ছে পৃথিবী চক। ওখান থেকে নেমে চলে যাব হচ্ছে মাউন্টেন মিউজিয়াম, ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামে।
চলে আসলাম ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম পোখরায়। এই হচ্ছে মিউজিয়ামে যাওয়ার রাস্তা। আমরা প্রতিজনের 263 রুপি করে 2টা টিকিট কাটলাম। ভিডিও করা নিষেধ থাকার কারণে শুধু কয়েকটি ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। পরের দিন সকালে আমরা পোখরা থেকে বাস ধরে চলে আসি নেপালের রাজধানী কাঠমান্ডুতে এবং 1200 রুপিতে আরও একটি হোটেল ভাড়া করে আমরা সেখানে 2 দিন অবস্থা করি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আমরা গতকাল হোটেলে এসে উঠেছি। ওখান থেকে সকালে নাস্তা করে আমরা এখন বের হয়েছি, যাচ্ছি ভক্তপুরের উদ্দেশ্যে। দাদা আপনার নাম কে? বীর বাহাদুর। বীর বাহাদুর, ও বাপ রে বাপ, নাইস নেম। তো চলেন ভক্তপুর, তারপরে আমরা ওখানে গিয়ে দেখবো কি কি দেখার মতো আছে। রয়্যাল প্যালেস আছে, প্রাচীন অবকাঠামো আছে, হিস্টোরিক্যাল প্লেস। ভক্তপুর হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস। অবশেষে এসে পৌঁছলাম ভক্তপুর সেই দরবার স্কোয়ারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভক্তপুর দরবার স্কোয়ারের গেট। আর এখান থেকে প্রবেশ করে চলুন আমরা দেখে আসি ভিতরে হিস্টোরিক্যাল প্লেসগুলো। এই হচ্ছে প্রাচীন আমলের রাজাদের বসবাসের ঘর। রাজারা এখান থেকেই তাদের রাজত্ব পরিচালনা করতেন। আর এই যে খুঁটি দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন, এই যে 2015 সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে কারণে কোনো রকম এটা এভাবে খুঁটি দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। ন্যাশনাল আর্ট মিউজিয়াম, এখানে সময় থাকলে দেখে যাব। ভক্তপুর থেকে চলে আসি কাঠমান্ডু দরবার স্কোয়ারে। এই 2টি স্পটের জন্য আমরা গাড়ি ভাড়া করি 1500 রুপিতে, অর্থাৎ 1200 টাকায়। চলে আসলাম কাঠমান্ডু দরবার স্কোয়ারে। এই হচ্ছে তার এন্ট্রান্স। এখানকার দরবার স্কোয়ার বা প্যালেসগুলোর বৈশিষ্ট্য হলো প্রাচীন রাজারা এই প্যালেসগুলো থেকেই বংশ পরম্পরায় তারা নেপালকে শাসন করত। কিছুক্ষণ আগে ছিলাম ভক্তপুর দরবার স্কোয়ারে, আর এখন এগুলো কাঠমান্ডু দরবার স্কোয়ার। পরের দিন অর্থাৎ 8ম দিনে আমরা সারা দিন বিভিন্ন মার্কেটে ঘোরাঘুরি করে সুভিনিয়র এবং বিভিন্ন কেনাকাটা করে ব্যস্ত সময় পার করি। আজকে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, কাঠমান্ডু এয়ারপোর্টে। ওখানে আমাদের ফ্লাইট হচ্ছে 6টা 45 মিনিটে। তো আমরা নেপালে বেড়াতে এসে সবসময় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি। যেমন আমরা এখন যাচ্ছি একটা বাসে, যে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে। আর এই যে বাস, এই বাসে করে যাচ্ছে। এই বাসে ভাড়া নেবে 30 রুপি, দুজনে 60 রুপি। আর আমরা যদি ট্যাক্সি নিতাম তাহলে আমাদের রাখতে হলো 600 রুপি। তো আমরা যাচ্ছি হচ্ছে 60 রুপিতে, আর তার মানে
মানে আমাদের 540 রুপি কিন্তু বেঁচে যাচ্ছে। ঠিক এইভাবেই আমরা পুরা নেপালটা ভ্রমণ করলাম। তো বাস আছে, তারপরে যে লেগুনা আছে, এরকম ছোটো ছোটো মাইক্রো আছে, এগুলাতে আমরা চলেছি। কাঠমান্ডুতে আমরা ঠিক ভ্রমণ করছি, বিভিন্ন প্লেস ঘুরে দেখেছি। আবার পোখরায় গেছিলাম, পোখরা পুরোটাই আমরা ভ্রমণ করেছি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। তো অনেকেই বলে থাকে যে খুব এক্সপেন্সিভ। আসলে চিন্তা ভাবনা করে চললে বা হিসেব করে চললে এক্সপেন্সিভ না, অনেক কম খরচে ঘোরা যায় যদি আপনি বাজেট ট্রাভেলার হয়ে থাকেন। আর নবম দিনে আমরা আবারও পাবলিক ট্রান্সপোর্টে চলে আসি এয়ারপোর্টে। এভাবেই হোটেল ভাড়া, খাওয়া দাওয়া, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে খরচ কমিয়ে আমরা খরচ পাই অর্ধেকে নামিয়ে আসি। আচ্ছা, তো আসলে এই হোটেলের পারপাসে কিন্তু আমাদের অনেক টাকা ব্যয় হয়। একটু সময় দিয়ে ঘুরে ঘুরে মানে বার্গেনিং করে হোটেলের দাম অনেক কমানো যায়। আর যেহেতু আমরা ঘুরাতে আসছি, উত্তাপ করি, এমনি একটা হোটেলে খরচ করে মানে না, একটু কষ্ট করলে কিন্তু কম দামে হোটেল যেতে পারে। এই হচ্ছে গিয়ে এয়ারপোর্টে যাওয়ার রাস্তা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।